একজন মানুষের জীবন নিয়ে আলোচনা করব, যিনি সমুদ্রের ধারের এক ছোট্ট শহরের ভাঙা টিনের চালের নিচ থেকে উঠে এসে গোটা দেশের আকাশ ছুঁয়েছিলেন। আচ্ছা, চলুন একদম শুরু থেকে দেখা যাক। ঘটনাটা শুনলেই একটা দারুণ ঐতিহাসিক বৈপরীত্য চোখের সামনে ভেসে ওঠে। একটু কল্পনা করুন, ১৯৩৯ সালের দিকের কথা। সারা বিশ্বজুড়ে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে। মানুষের কাছে সেই যুদ্ধের খবর পৌঁছানোর একটাই উপায়, খবরের কাগজ। আর সেই কাগজ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল মাত্র ১০ বছরের এক ছোট্ট ছেলে। কিভাবে সেই কিশোরের জীবনের মোড় একেবারে ঘুরে গেল, সেটাই আজ আমরা ধাপে ধাপে দেখব। তো চলুন শুরু করা যাক। পর্ব ১, অন্ধকারের মাঝে এক কিশোর আর রামেশ্বরমে তার ঘুরে দাঁড়ানোর গল্প। রামেশ্বরমের সমুদ্র ঘেঁষা সেই ছোট্ট শহরটার কথা একটু ভাবুন তো। ভোর হলেই বাতাসে লবণের একটা সোদা গন্ধ ভেসে আসত। সেখানেই এক অতি দরিদ্র পরিবারের ছোট্ট একটা ঘরে জন্ম হয়েছিল এপিজে আব্দুল কালামের। ঘরটা এতই ছোট আর নড়বড়ে ছিল যে বর্ষায় টিনের চাল বেয়ে পানি পড়ত, আর রাতের বেলা ঝড় উঠলে দরজা কাঁপত। এই চরম অভাবের মাঝেও তার পরিবারের নিঃস্বার্থ আত্মত্যাগের গল্পটা কিন্তু সত্যিই অবাক করার মতো। রাতে খাবার বলতে ছিল হয়তো মাত্র 2টো শুকনো রুটি আর সামান্য নারকেল চাটনি। মা নিজের ভাগের খাবারটুকু ছোট্ট কালামকে দিয়ে হাসি মুখে বলতেন যে মায়েদের নাকি ক্ষুধা কম লাগে। কালাম ঠিকই বুঝতেন মা তাকে সান্ত্বনা দিচ্ছেন। শুধু তাই নয়, রাতে পড়ার জন্য যখন বিদ্যুৎ থাকতো না, তখন ওই ছোট্ট কেরোসিনের বাতিটাই ছিল একমাত্র ভরসা। কালাম যাতে এক নাগাড়ে পড়তে পারেন, তার জন্য তার বড় ভাই ঘন্টার পর ঘন্টা পাশে বসে বাতির সলতে ঠিক করে দিতেন। মায়ের এই কথাটা কিন্তু স্রেফ একটা কথার কথা ছিল না, এটা ছিল ওই পরিবারের বেঁচে থাকার আসল মন্ত্র। একদিন স্কুলের নতুন বই কেনার জন্য টাকার খুব দরকার হলো, কিন্তু ঘরে তো কানাকড়িও নেই। তখন কালামের মা আশিয়াম্মা নিজের হাতের পুরনো চুড়ি বিক্রি করে ছেলের জন্য বই কিনে দিয়েছিলেন। তিনি সেদিন প্রমাণ করে দিয়েছিলেন যে পরিবারের এই নিঃস্বার্থ সমর্থনই হল জীবনে বড় হওয়ার সবচেয়ে শক্ত ভিত্তি। আর এই 10 সংখ্যাটা, এটা আসলে একটা অবিশ্বাস্য লড়াইয়ের গল্প। পরিবারকে একটু সাহায্য করার জন্য মাত্র 10 বছর বয়সেই কালামকে দৈনিক খবরের কাগজ বিক্রির কাজে নামতে হয়েছিল। ভাবা যায়, রামেশ্বরম স্টেশনে ভোর 5টা-6টা ট্রেন ঢুকলে ভেন্ডাররা চলন্ত ট্রেনের বগি থেকেই খবরের কাগজের বান্ডেল ছুঁড়ে দিত। আর 10 বছরের কালাম তার দাদার সাথে মিলে দৌড়ে গিয়ে সেই বান্ডেল লুফে নিতেন। ঘুমে চোখ বন্ধ হয়ে এলেও ছেলেটা কিন্তু এক মুহূর্তের জন্য থামত না। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, প্রত্যাখ্যাত হওয়ার শক্তি। যখন আজীবনের লালিত স্বপ্ন একদম ভেঙে চুরমার হয়ে যায়। খবরের কাগজ বিক্রি করা সেই ছোট্ট ছেলেটার একটাই বড় স্বপ্ন ছিল, ইন্ডিয়ান এয়ারফোর্সের ফাইটার পাইলট হওয়া। টানা 27টা বছর তিনি নিজেকে শুধু এই একটা স্বপ্নের জন্যই তিল তিল করে তৈরি করেছিলেন। কিন্তু এই 9 সংখ্যাটার পেছনে লুকিয়ে আছে এক বুক ভাঙা বাস্তবতা। দেরাদুন বেসে এয়ারফোর্সের পাইলট বাছাইয়ের ফাইনালে প্রার্থী ছিলেন মাত্র 25 জন, আর শূন্যপদ মাত্র 8টি। সেখানে কালামের র্যাঙ্ক হলো 9ম। হ্যাঁ, মাত্র এক ধাপের জন্য জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা চোখের সামনেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। স্বপ্ন ভাঙার কষ্টটা যে কতটা গভীর হতে পারে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ভেতর থেকে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছিলেন তিনি। সেই চরম হতাশা নিয়ে কালাম সোজা চলে গেলেন ঋষিকেশে। সেখানে তার দেখা হলো স্বামী শিবানন্দ নামের এক সন্ন্যাসীর সাথে। কালামের মুসলিম নাম শুনে সন্ন্যাসী কিন্তু বিন্দুমাত্র বিচলিত হননি, বরং তার হতাশার কথা মন দিয়ে শুনে বলেছিলেন, তোমার ভাগ্যে পাইলট হওয়া লেখা নেই, তুমি হয়তো অন্য দারুণ কিছু হওয়ার জন্যই পৃথিবীতে এসেছো। এই একটা কথাই যেন জাদুর মতো কাজ করল আর তাকে নতুন এক পথের সন্ধান খুঁজতে সাহস জোগাল। নতুন পথের খোঁজে নেমে 1958 সালে তিনি ডিরেক্টরেট অফ টেকনিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশনে যোগ দিলেন। একজন সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হিসেবে তার কাজ শুরু হলো। আর জানেন তার মাসিক বেতন কত ছিল? মাত্র 250 টাকা।
হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই সামান্য বেতনের চাকরিটা থেকেই শুরু হয়েছিল তার বিজ্ঞান সাধনার এক নতুন আর যুগান্তকারী অধ্যায়। এখান থেকেই শুরু আমাদের তৃতীয় পর্ব, সাইকেল, ব্যর্থতা এবং মহাকাশ। থুমবার একটি সাধারণ চার্চ থেকে কিভাবে আজকের বিশাল ইসরো গড়ে উঠল সেটাই এবার দেখব। যার স্বপ্ন পুরো আকাশটাকে ছোঁয়ার, তাকে কি আর চার দেয়ালের ডেস্কে আটকে রাখা যায়? কালাম জুটি বাঁধলেন প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর বিক্রম সারাভাইয়ের সাথে। বাজেটের চরম অভাব, তাই একটা পুরনো চার্চের ভেতরেই তারা স্পেস সেন্টারের ওয়ার্কশপ বানিয়ে ফেললেন। চলুন দেখি কিভাবে ধাপে ধাপে এই অসাধ্য সাধন হলো। 1963 সালে তারা প্রথম রকেট লঞ্চ করলেন, আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সেই রকেটের যন্ত্রাংশ নাকি সাইকেল আর গরুর গাড়িতে করে বয়ে নেওয়া হয়েছিল। এরপর আসলো 1979 সাল। ভারতের মাটি থেকে প্রথম স্যাটেলাইট লঞ্চ প্রজেক্ট বা এসএলভি পুরোপুরি ভেঙে পড়ল। কিন্তু কালাম দমে যাওয়ার পাত্র নন। ঠিক পরের বছরই 1980 সালে তিনি সফলভাবে স্যাটেলাইট মহাকাশে পাঠালেন। পার্থক্যটা একবার খেয়াল করুন। 1979 সালের আগস্ট মাসে রকেটটা ভেঙে পড়ার পর পুরো মিডিয়া যখন কালামের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু করল, তখন ইসরোর তৎকালীন চেয়ারম্যান সতীশ ধাওয়ান তাকে ঢাল হয়ে রক্ষা করেছিলেন। কালাম শুধু একটা বছর সময় চেয়েছিলেন, আর কি অভাবনীয় ব্যাপার! ব্যর্থতার মাত্র 11 মাসের মাথায় 1980 সালের জুলাই মাসে SLV-3 রকেটের মাধ্যমে তিনি রোহিণী-1 স্যাটেলাইটকে সফলভাবে মহাকাশে স্থাপন করে গোটা বিশ্বকে একেবারে চমকে দিলেন। এখন মনে একটা দারুণ প্রশ্ন জাগতে পারে, মহাকাশ নিয়ে এত বড় বড় কাজ, রকেট সায়েন্স নিয়ে এত গবেষণা, সবই তো বুঝলাম, কিন্তু মহাকাশ নিয়ে কাজ করা একজন বিজ্ঞানী পরবর্তীতে কিভাবে পুরো দেশের কাছে মিসাইল ম্যান বা ক্ষেপণাস্ত্র মানব হিসেবে পরিচিত হয়ে উঠলেন? আর এটার উত্তরই আমরা পাব পর্ব 4-এ, ভারতের মিসাইল ম্যান, অগ্নি, পৃথ্বী এবং রাষ্ট্রপতির পদ। জাতীয় প্রতিরক্ষায় তার নেতৃত্ব ছিল এক কথায় অবিশ্বাস্য। সেনাবাহিনীর জন্য অগ্নি আর পৃথ্বীর মতো মিসাইল তৈরি করে তিনি আক্ষরিক অর্থে মিসাইল ম্যান উপাধি পেয়ে গেলেন। এরপর সরকার তাকে একের পর এক শীর্ষ সম্মানে ভূষিত করতে থাকে। এর মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর ঘটনাটা ঘটে 1998 সালে। আমেরিকার CIA তখন 4-4টে স্যাটেলাইট দিয়ে ভারতের উপর কড়া নজর রাখছিল। কালামের নেতৃত্বে সেই স্যাটেলাইটগুলোর নজরদারি একেবারে ফাঁকি দিয়ে রাজস্থানের পোখরানে অত্যন্ত গোপনীয়তার সাথে সফল পারমাণবিক পরীক্ষা চালানো হয়। এই অসামান্য অবদানের জন্যই তিনি ভারতরত্ন পান এবং 2002 সালে দেশের একাদশ রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। কিন্তু ক্ষমতা বা এত বড় পদ তাকে কখনো এক বিন্দুও দাম্ভিক করতে পারেনি। এর সবচেয়ে বড় প্রমাণ হল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর কেরালায় তার আমন্ত্রিত অতিথিদের তালিকা শুনলে অবাক হবেন। সেখানে ছিলেন একজন সাধারণ জুতো সেলাই করার মুচি আর একজন ছোট্ট হোটেলের মালিক। বিজ্ঞানী হিসেবে কাজ করার সময় কালাম এদের সাথে অনেকটা সময় কাটিয়েছিলেন, আর দেশের সর্বোচ্চ পদে বসেও তিনি তাদের একটুও ভোলেননি। আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, আজীবন একজন শিক্ষক। কিভাবে সমস্ত বড় বড় উপাধির ভিড়েও তার ওই আসল পরিচয়টাই টিকে ছিল, চলুন সেটাই দেখি। এত সব খেতাব, বড় বড় পুরস্কার আর খোদ রাষ্ট্রপতির পদ, সব কিছুর পরও তার মনের ভেতরের আসল পরিচয়টা ছিল তিনি আজীবন একজন শিক্ষক। একজন প্রকৃত শিক্ষক যে কিভাবে একটা মানুষের পুরো জীবনটা বদলে দিতে পারেন তার চমৎকার প্রমাণ হলো ভি কাকিরেশনের গল্প। কালাম যখন ডিরেক্টর ছিলেন তখন তার গাড়ির চালক হিসেবে এই যুবকটি নিয়োগ পান। সে 10ম শ্রেণীতে ইংরেজিতে ফেল করেছিল। কালাম খেয়াল করলেন ছেলেটার পড়ার খুব আগ্রহ আছে। তিনি নিজে তাকে ইংরেজি বই কিনে দিলেন এবং পড়ালেন। সেই ছেলেটি শুধু পাশই করেনি, ইতিহাস নিয়ে পড়ে একসময় PhD ডিগ্রি অর্জন করল এবং পরবর্তীতে ইতিহাসের অধ্যাপকও হলো। ভাবা যায়, কালাম না থাকলে তিনি হয়তো সারা জীবন ওই গাড়ির স্টিয়ারিং হাতেই কাটিয়ে দিতেন। এবার আমরা এসে পৌঁছেছি তার জীবনের একদম শেষ দিনটিতে, 27শে জুলাই 2015।
বয়স তখন ৮৩ বছর। দীর্ঘ বিমান আর গাড়ির জার্নি শেষে তিনি মেঘালয়ের IIM শিলংয়ে পৌঁছালেন। শরীর প্রচণ্ড ক্লান্ত ছিল। সঙ্গীরা তাকে বারবার বিশ্রাম নিতে বলেছিলেন, কিন্তু তিনি সোজাসুজি উত্তর দিয়েছিলেন, একজন শিক্ষক ছাত্রছাত্রীদের জন্য অপেক্ষা করতে পারে, কিন্তু ছাত্রছাত্রীরা শিক্ষকের জন্য অপেক্ষা করবে, এটা হতে পারে না। সেদিন ওই মঞ্চে দাঁড়িয়ে পড়াতে পড়াতেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর অনেক আগে তিনি তার কাজের প্রতি এই অবিশ্বাস্য নিষ্ঠার এক চূড়ান্ত প্রমাণ রেখে গিয়েছিলেন। তিনি স্পষ্ট বলে গিয়েছিলেন যে তিনি চান না তার মৃত্যুর দিনটি কোনো ছুটির দিন হোক, বরং তাকে সম্মান জানাতে হলে তিনি চেয়েছিলেন মানুষ যেন একটা দিন অতিরিক্ত কাজ করে দেশকে আরও এগিয়ে নিয়ে যায়। এই উক্তিটাই তার সারা জীবনের কঠোর পরিশ্রম আর একাগ্রতার সবচেয়ে বড় উদাহরণ। আজকের এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। APJ আব্দুল কালামের জীবন আমাদের খুব পরিষ্কারভাবে শেখায় যে চরম দারিদ্র্য আর একের পর এক ব্যর্থতা কখনোই কোনো মানুষের শেষ কথা হতে পারে না। একটা ভেঙে যাওয়া স্বপ্ন থেকে যদি একটা গোটা দেশের ভাগ্য বদলে যেতে পারে, তবে আমাদের নিজেদের জীবনের কঠিন সময়গুলোতে আমরা কিভাবে ঘুরে দাঁড়াবো? এই প্রশ্নটাই আজ সবার ভাবনার জন্য রেখে গেলাম। আজকের এই আয়োজনে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।